আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে। সংসদ অধিবেশন চালু হতে যাচ্ছে ১২ তারিখ থেকে। বিরোধী দল এখানে অংশগ্রহণ করবে না, কথা বলেনি। এবং যারা বিরোধী দলীয় নেতৃবৃন্দ, তারা মূলত জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ অধিবেশনে অংশগ্রহণ করার জন্য রীতিমতো উন্মুখ হয়ে আছেন। এই কারণ হলো এবার সরকারি দল এবং বিরোধী দল তাদের একটা বিরাট অংশ প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কাজে জাতীয় সংসদের ফ্লোরে যাওয়া, সংসদ অধিবেশনে অংশগ্রহণ করা এবং সেই নিজেদেরকে সংসদ সদস্য রূপে জাতির সামনে পরিচয় করিয়ে দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেটাকে তারা প্রথমত কাজে লাগাতে চাচ্ছে। ফলে এই প্রথম সংসদ অধিবেশনটি মূলত উত্তেজনাপূর্ণ হবে, আকর্ষণীয় হবে এবং যে যার মতো সেখানে ব্যাটিং করার চেষ্টা করবে। কিন্তু সমস্যাটা হলো যে আমাদের কতগুলো অন্তর্নিহিত সমস্যা রয়ে গেছে, যে সমস্যাগুলো সমাধান হয়নি। আমরা রাজনীতির দৃশ্যপটে যে সকল দৃশ্য দেখছি, এগুলো প্রকৃত চিত্র নয়। আমরা যেমন আয়নাতে ছবি দেখি, প্রতিবিম্ব দেখি। তো আয়নাতে আমরা যেভাবে নিজেদের ছবি দেখি, এটি আসলে রিয়েল পিকচার নয়। অর্থাৎ আমাদের ছবি আয়নার সামনে প্রতিফলিত হয় উল্টোভাবে, আবার সেটা মুহূর্তের মধ্যে উল্টে গিয়ে আরেকটা নতুন শেপ নেয় এবং প্রতিবার যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, একই অবস্থা তৈরি হয়। তদ্রূপ আমাদের জনজীবনে, আমাদের জাতীয় জীবনে, আমাদের প্রাকৃতিক জীবনে আমরা যা কিছু দেখি, আসলে সেটা সব কিছু সত্য নয়। যে সকল শব্দ আমরা শুনি, 99.99% শব্দ আমাদের কানে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রবণ শক্তিকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে দিয়েছেন, যেন পৃথিবীর সব শব্দ আমরা শুনতে না পাই। এই পৃথিবীর অনেকগুলো দৃশ্য আমরা দেখি না, আমাদের চোখের ক্ষমতা এত সীমিত। আমাদের চারিদিকে যত ব্যাকটেরিয়া রয়েছে, যত জীব রয়েছে, অণুজীব রয়েছে, বাতাসে যে সকল ভাইরাস রয়েছে, এগুলো যদি কিয়দাংশ আমরা দেখতে পেতাম, আমরা মুহূর্তের মধ্যে চিৎকার করে মারা যেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টি সীমিত করে দিয়েছে। আবার আমরা যতটুকু দেখেছি বা দেখে চলেছি, এটার মধ্যে আল্লাহ দুই ভাগ করে দিয়েছে: দিনের আলো, রাতের আলো। দিনের বেলা যেগুলো দেখা যায়, রাতে সেগুলো দেখা যায় না। রাতের বেলা আবার যেগুলো দেখা যায়, সেগুলো দিনে দেখা যায় না। আবার রাতের দুটো রূপ রয়েছে: অমানিস্যা রজনী, আর একটা হলো পূর্ণিমার রজনী। আকাশে যখন চাঁদ থাকে তখন রাতের একটা বৈশিষ্ট্য ধরা পড়ে, আর যখন চাঁদ থাকে না তখন অন্যরকম বৈশিষ্ট্য। এই যে প্রকৃতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন, সেটি আমাদের রাজনৈতিক জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবনে আছে। তো সেই দিক থেকে রাজনীতিতে আমরা এখন যে শুনশান নীরবতা দেখছি, যা কিছু দেখছি, এটাই মূল কথা নয়। এর পেছনে চক্রান্ত এখনও আছে, চক্রান্ত চলছে এবং চক্রান্ত চলতে থাকবে। যেভাবে শেখ হাসিনার সরকার 2014 থেকে 2024 পর্যন্ত টানা 10টি বছর আমাদের নাকের ডগায় কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছা মতো তারা যখন যেভাবে ইচ্ছে বলেছে, যেভাবে ইচ্ছা আইন তৈরি করেছে, যেভাবে ইচ্ছে সেভাবে নির্বাচন করেছে, যেভাবে ইচ্ছে সেভাবে ফলাফল তৈরি করেছে, আর আমরা চেয়ে চেয়ে দেখেছি। আবার তার চলে যাওয়ার পর গত 17টি মাস আমরা নিজেদেরকে যতটা বীরের জাতি মনে করেছিলাম, শেখ হাসিনাকে তাড়ানোর পরে আমাদের মনে হয়েছে যে আমরা সত্যিকার অর্থেই জুলিয়াস সিজার, নেপোলিয়ন বোনাপার্টের উত্তরসূরি। আমাদের রক্তে ঠিক সেই বিদ্রোহের সেই শক্তিমত্তা রয়েছে। কিন্তু আমাদের নাতির বয়সী, পুতির বয়সী, ছেলের বয়সী এই সকল ছেলেদের যে তারুণ্য, এদের যে মব, এদের যে শক্তিমত্তা, এদের মাস্তানি, এদের যা কিছু দাপট, এগুলো দেখে আমাদের মধ্যে এমন কাঁপুনি শুরু হলো, সেই আবদার রশিদের সেই বিখ্যাত কবিতার মতো, লোকটা শুধু করতে বড়াই, ভাঙতে পারি লোহার কড়াই, শুনে সবাই কাঁপতে ডরে, খিল লাগিয়ে থাকতে পারে। অর্থাৎ আমরা যে সবাই যে দাপট দেখাই, বিভিন্ন সময় দাপট দেখাই, তোমাকে এটা করে ফেলবো, তুই আমাকে চিনিস, জিহ্বা টান দিয়ে ছেড়ে ফেলবো, তোর গলার উপর পাড়া দিয়ে, ডান হাত না বাম হাত দিয়ে তোর জিহ্বা টান দিয়ে ছেড়ে ফেলবো। যে সমস্ত বড় বড় মানুষ এই ধরনের হুমকি গত 17 মাসে দিয়েছে, এখন গিয়ে দেখেন তাদের গলা শুকিয়ে গেছে, তাদের জিহ্বা শুকিয়ে গেছে। এবং তাদের পিছনে যদি এখন গিয়ে খুব জোরে পুলিশের একটা মানে বাঁশি ফুঁক দেওয়া হয়, কিংবা এই যে এখন মানে আলোচিত পুলিশ কর্মকর্তা মাসুদ, কিংবা এই যে নতুন আরেক পুলিশ কর্মকর্তার নাম শোনা যাচ্ছে কোহিনুর মিয়া। একসময় কোহিনুর মিয়ার খুব নাম ডাকছিল, তিনি নাকি আবার চাকরি ফিরে পাচ্ছেন। তো এই কোহিনুর মিয়া যদি গিয়ে বলে, হুজুর আসসালামু আলাইকুম, একটু সালাম জানাতে আসছি, হুজুরের হার্টবিট সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। এই হলো আমাদের বীরত্ব। তো যাই হোক, এই যে আমরা গত 17টি মাসে ধরে যে বীরত্ব দেখিয়েছি, সেটি যেমন আসল বীরত্ব ছিল না, পর্দার আড়ালে যে কি খেলাধুলা হয়েছে তার প্রেক্ষিতে আমরা দেখলাম যে অল অন এ সাডেন
ট্র্যাক চেঞ্জ করে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে চলে গেলেন। তিনি তারেক রহমান সাহেবের সাথে দেখা করলেন। সেখানে এমন নাটক হলো যে খলিলুর রহমানের পদত্যাগ বিএনপি চাইল, সে খলিলুর রহমান এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। এইভাবে অনেক কিছু অতীতে হয়েছে এবং বর্তমানে অনেক কিছু হচ্ছে যেটি আগামীতে আপনি হিসাব মেলাতে পারবেন না। একটা দেশের ভাগ্য নির্ধারিত হয় মূলত সে দেশের অর্থনৈতিক অবস্থার সচ্ছলতার কারণে, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের কারণে এবং ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটির কারণে। আমাদের এই দেশে এখন সবচেয়ে বড় সমস্যা অর্থনৈতিক সমস্যা। সরকার যে টাকা দিয়ে চলে, প্রথম টাকা হলো সরকার রেভিনিউ হিসেবে যে টাকা কালেকশন করে জনগণের কাছ থেকে, এই রেভিনিউ অন অ্যাভারেজে আমাদের যা দরকার তার সাথে 40% কম আসছে। 100 টাকা দরকার, আমরা কালেকশন করতে পারছি মাত্র 60 টাকা। এই 40% টাকা আমাদেরকে সাবসিডি দিতে হচ্ছে বিদেশ থেকে লোন এনে, স্থানীয় ব্যাংক থেকে লোন করে, অথবা কখনো কখনো মুদ্রা ছাপিয়ে। এর ফলে দ্রুত আমাদের যে টাকার মান কমে যাচ্ছে। টাকার মান কতটা কমে যাচ্ছে আপনি বুঝতে পারবেন স্বর্ণের দামের উপরে। ডলারের দাম স্থিতি রাখা যায়, কিন্তু স্বর্ণের দাম কোনো অবস্থাতেই আপনি স্থিতিশীল রাখতে পারবেন না। তো যেভাবে স্বর্ণের দাম হু 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 করে গত 17 মাসে বেড়ে গেছে, যে স্বর্ণ শেখ হাসিনার জামানাতে কত করে ছিল ভরি, এখন সেই স্বর্ণ নাকি প্রায় 3 লাখ টাকা হয়ে গেছে, অলমোস্ট 3 গুণ হয়ে গেছে। ইট মিনস সত্যিকার অর্থে টাকার যে ভ্যালু স্বর্ণের সাথে যদি মূল্যায়ন করেন, শেখ হাসিনার জামানার 100 টাকা এখন হয়তো 40 টাকা হয়ে গেছে বা 35 টাকা হয়ে গেছে। দিস দ্য রিয়াল সিনারিও। এটা সরকার কিভাবে সামাল দেবে? এটা যদি সামাল দিতে না পারে, তাহলেই এখানে IMF আসবে, এখানে বিশ্বব্যাংক আসবে, এখানে ভারত আসবে, এখানে চীন আসবে, এমনকি আমেরিকা চলে আসবে। আমাদের ট্রেড অ্যান্ড কমার্স তছনছ হয়ে যাবে। ফলে রাজনীতিতে আরেকটা পরিবর্তন অনিবার্য হয়ে পড়বে, সমাজে মারামারি, হানাহানি, কাটাকাটি অনিবার্য হয়ে পড়বে। আমি এই ভিডিওটি করছি 11 তারিখে, মার্চ মাসে 11 তারিখে। আজকে এই ভিডিও করার আগে একটা বড় গ্রুপ অফ কোম্পানিজের অফিসে গেলাম, যারা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রুপ অফ কোম্পানি। আজকে 11 তারিখ পর্যন্ত তাদের বেতন হয়নি। হাজার হাজার কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়নি, বোনাস তো দূরের কথা, বেতনই হয়নি। তো এই অবস্থায় সরকার যত গালভরা গুলি দিক না কেন, কথাবার্তা বলুক না কেন, টাকার সংস্থান তো জনগণকে করতে হচ্ছে। আর জনগণের অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণভাবে ভেঙে গেছে। যখনই অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙে, তখন সেখানে সিভিল ওয়ার হয়ে যায়, দুর্ভিক্ষ হয়ে যায়, সেখানে গৃহযুদ্ধ তৈরি হয়ে যায়, সেখানে বিদেশি শক্তি এসে নাক গলায়। তো কাজেই আমাদের দেশে যে পরিবেশ পরিস্থিতিতে 1-11 হয়েছিল, তেমনি আরেকটি 1-11-র ভয়, আতঙ্ক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিটা মুহূর্তে তাড়া করেছে। সেনাবাহিনীকে তিনি জমের মতো ভয় পেতেন। জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না, কোনো কারণ ছিল না। জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী প্রাণান্তর চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য, কিন্তু তারপরে ওই যে আতঙ্ক, বিকজ